আসসালামু আলাইকুম, স্বাগত বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি সাদাত শাকির। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। পেঁয়াজের দাম কমছে না এক মাসে, জানিয়েছেন বাণিজ্য সচিব। দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার চেষ্টা করছে সরকার, মন্তব্য বাণিজ্য মন্ত্রী। সুষ্ঠু নির্বাচন দিতে ব্যর্থ নির্বাচন কমিশন, মন্তব্য সাবেক কমিশনার সাখাওয়াত হোসেনের। বর্তমান কমিশনের মূল সমস্যা মাহবুব তালুকদার নিজেই বলেছেন ওবায়দুল কাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দিলেও বন্ধ হয়নি গণরুম, শিক্ষার্থীরা থাকছে আগের মতো গাদাগাদি করে, কড়াকড়ির আশ্বাস বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের। শত কোটি টাকা আত্মসাৎ করা 4 ই-কমার্স প্রতিষ্ঠানের 8 জন গ্রেফতার, আরও 32টি রয়েছে নজরদারিতে, জানিয়েছে সিআইডি। মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শুরু, কঠোর নিরাপত্তা ব্যবস্থা মণ্ডপগুলোতে। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামী এক মাসের মধ্যে বাজারে পেঁয়াজের দাম কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়। সচিবালয়ে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেন, মজুদ থাকলেও ভারত থেকে আমদানির সংখ্যা ও নতুন পেঁয়াজ বাজারে আসার সময়টাতে দাম একটু বেশি থাকবে। মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিত্যপণ্যের দাম রাখার চেষ্টা সরকারের রয়েছে বলেও জানান বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। দেশের বাজারে অনেকটাই লাগামহীন নিত্যপণ্যের দাম। গত এক সপ্তাহে কাঁচামরিচের ঝাল আর পেঁয়াজের ঝাঁঝ দুটোই বেড়েছে। নিয়ন্ত্রণে নেই চাল, ডাল, ভোজ্য তেল সহ সবজির বাজারও। নিত্যপণ্যের বাজারের এমন পরিস্থিতিতে সোমবার সচিবালয়ে ব্যবসায়ীদের সাথে বৈঠক করে বাণিজ্য মন্ত্রণালয়। বৈঠক শেষে বাণিজ্য সচিব বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় নাজুক অবস্থা থাকলেও পেঁয়াজের দাম আর বাড়বে না। নিত্যপণ্য নিয়ে কেউ যাতে কারসাজি করে দাম বাড়াতে না পারে সেজন্য নজরদারি করা হচ্ছে বলেও জানান তিনি। যথেষ্ট পেঁয়াজের মজুদ আছে দেখা যাচ্ছে, তবে আপনারা জানেন যে এই সময়টা সেপ্টেম্বর থেকে ডিসেম্বর একটা লিন পিরিয়ড। এই সময় উৎপাদন হয় না, সাধারণত হলেও খুবই কম হয়, এবং যে উৎপাদনটা হবে সেটা কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি জানিয়েছেন যে এটা নভেম্বর মাসের মাঝামাঝি বা শেষের দিকে আসবে বাজারে। তো তার আগে এই এক মাস হয়তো একটি পেঁয়াজের মূল্য বেশি থাকার সম্ভাবনা। সার্বিকভাবে আমরা আশা করছি যে যে মূল্য পরিস্থিতি আছে বা মজুদ, সেটা হয়তো অবস্থা এর থেকে আর বেশি খারাপ হবে না। বৈঠকে অনলাইনে যুক্ত হয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেন, পরিস্থিতি বিবেচনায় কিছু পণ্যের দাম বেঁধে দেওয়া হয়েছে। বেশ কয়েকটি পণ্যের শুল্ক প্রত্যাহারের সুপারিশের কথাও জানানো হয়েছে বৈঠকে। চিনির উপরে স্যার যেটা এসডি আছে আর একটি অ্যাডভান্স ট্যাক্স আছে, এইটা প্রত্যাহারের জন্য আমরা লিখেছি আগেই, এটা এক মাস আগে বোধহয় চিঠি লেখা হয়েছে। ভোজ্য তেলের উপরে অ্যাডভান্স ট্যাক্স আছে, কাস্টম ডিউটি নাই, আর ভ্যাট আছে। তো সাধারণত ভ্যাট মওকুফ করা হয় না, আমরা অ্যাডভান্স ট্যাক্স, অ্যাডভান্স এটি বলে যেটা, সেটা প্রত্যাহারের জন্য আমরা আগেই লিখেছি। চেষ্টা করছি সেটা পেঁয়াজের যে ব্যাপারটা আসছে, আমরা চারিদিক থেকে চেষ্টা করছি যাতে করে কন্ট্রোলে রাখা যায় যতদূর সম্ভব। তবে আমাদের যতদিন পর্যন্ত আমরা স্বয়ং সম্পূর্ণ হবো না, ততদিন কখনো কখনো আমাদেরকে সেটা ক্রাইসিসের মধ্যে পড়তে হবে। ওভারঅল একটা কথা বলতে চাই যে আমরা চেষ্টা করি যাতে করে সহনীয়। টিসিবির মাধ্যমে পণ্য সরবরাহ ও বাজারে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে যেসব পণ্য রয়েছে সেগুলোর ব্যাপারে নজরদারির কথাও জানান বাণিজ্য মন্ত্রী। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। গণভবনে চলছে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি সভা। এতে সভাপতিত্ব করছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকাল 4টায় বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রী ছাড়াও দলের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্যরা এতে উপস্থিত আছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে বৈঠক চলছে। এ সময় দলীয় প্রার্থীদের পক্ষে কাজ করতে নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আরও একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে রাশিয়ার সমর্থন ও সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। সকালে রুশ রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন রোজাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কথা বলেন। রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে কারিগরি ও আর্থিক সহযোগিতা দিচ্ছে রোসাটম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তার বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিতে রোসাটমের দৃষ্টি আকর্ষণ করেন। এজন্য স্থানীয় জনগণকে আরও প্রশিক্ষণ দেওয়ার উপর জোর দেন। সৌজন্য
সৌজন্য সাক্ষাতে রোসাটমের মহাপরিচালক রিখা চিপ জানান, বাংলাদেশ ও রাশিয়ার পারস্পরিক সহযোগিতায় পারমাণবিক ক্ষেত্রে প্রবেশ করেছে বাংলাদেশ। 2023 সাল নাগাদ বাংলাদেশ পরমাণু শক্তিধর দেশেও উন্নীত হবে। বিদ্যুৎ খাতে রুশ সরকারের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দেন তিনি। সৌজন্য সাক্ষাতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফিস ওসমান, প্রধানমন্ত্রী কার্যালয় ও রুশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশে দ্বিতীয় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে আগ্রহী দক্ষিণ কোরিয়া। এই আগ্রহের কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং-কিউন। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের প্রাচীন পানাম নগরী পরিদর্শনে গিয়ে কূটনৈতিক সাংবাদিকদের এ তথ্য জানান দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত। ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে সরকার দেশের দক্ষিণাঞ্চলে আরও একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে চায়। রবিবার পাবনার ঈশ্বরদীর রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের রিঅ্যাক্টর প্রেসার ভেসেল স্থাপন কাজের উদ্বোধনকালে এই কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর একটা পাওয়ার প্ল্যান্ট আমরা করব। দ্বিতীয় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে এরই মধ্যে আগ্রহ দেখিয়েছে রাশিয়া, জাপান, কোরিয়া সহ বিভিন্ন দেশ। পরমাণু নির্ভর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সোমবার নিজেদের আগ্রহের কথা জানান ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি কিউন। নারায়ণগঞ্জের পানামনগর পরিদর্শনকালে সাংবাদিকদের কথা বলেন তিনি। আমরা বাংলাদেশে দ্বিতীয় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে আগ্রহী। পরমাণু জ্বালানি সক্রিয়ভাবে ব্যবহারের ক্ষেত্রে কোরিয়া একটি প্রধান দেশ। আমরা সংযুক্ত আরব আমিরাতে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছি। বাংলাদেশ আগ্রহ দেখালে প্রযুক্তি ও অর্থনৈতিক সহায়তা দিতে দক্ষিণ কোরিয়া প্রস্তুত বলে জানান রাষ্ট্রদূত। আমাদের পর্যাপ্ত অর্থনৈতিক সক্ষমতা আছে কিনা তা বলবো না, তবে প্রযুক্তিগত ক্ষেত্রে আমরা উন্নত ও সক্ষম। পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সরকারি বেসরকারিভাবে অর্থের যোগান হবে। প্রয়োজনে ফান্ডের জন্য অন্যান্য দেশেরও সহায়তা নেওয়া হবে। বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার সম্পর্ক গভীর করতে কাজ করার কথাও বলেন তিনি। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। বর্তমান নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন দিতে পুরোপুরি ব্যর্থ বলে মন্তব্য করেছেন সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। দুপুরে সাভারের আশুলিয়ার গণবিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। সাখাওয়াত হোসেন বলেন, দেশে যে কোনো নির্বাচন সুষ্ঠুভাবে করার ক্ষমতা কমিশনে আছে, কিন্তু তারা ক্ষমতা প্রয়োগ করতে পারছে না। সাবেক এই নির্বাচন কমিশনার আরও বলেন, দেশে নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়ার কারণে সাধারণ মানুষ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয় না। দেশের মানুষ 70% ভোট দিলে সুষ্ঠু নির্বাচন হতো। সেমিনারে এ সময় সাবেক রাষ্ট্রদূত এম সিরাজুল ইসলাম, গণস্বাস্থ্য ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী সহ আরও অনেকে বক্তব্য রাখেন। ইলেকশন কমিশন শুধু একা যে নির্বাচনকে সুষ্ঠু করাতে পারবে এটা দুনিয়ার কোনো রাষ্ট্রবিজ্ঞানী বলে না, কারণ এখানে তিনটি মেইন স্টেক হোল্ডার আছে: সরকার, পলিটিক্যাল পার্টি, ভোটার এবং সর্বশেষ হচ্ছে জুডিশিয়ারি। এখন আমাদের দেশের জুডিশিয়ারি যদি কোনো চাপের মুখে না থাকে তাহলে আজকে ইলেকশন কমিশন ডকে দাঁড়াতো। যে ধরনের নির্বাচন হচ্ছে বা যে ধরনের নির্বাচন হয়েছে ভবিষ্যতের কথা বলতে পারবো না, ইলেকশন কমিশনকে ডকে দাঁড়াতে হতো। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ঘরে গণতন্ত্র নেই, তারা নিজেরা বিভক্ত হয়ে যাচ্ছে। অনেক নেতা দল ছেড়ে দিচ্ছেন। তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশনের মূল সমস্যা মাহবুব তালুকদার নিজেই। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের 29 নম্বর ওয়ার্ডে 6টি ইউনিটের সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্মেলন হলে দলের মধ্যে আন্তঃকোন্দল, দলাদলি, রেষারেষি থাকবে না। নিজেদের দল ভারী করতে চিহ্নিত আসামি ও সুবিধাভোগীদের সংগঠনে ঠাঁই না দিতে নেতাকর্মীদের আহ্বানও জানান তিনি। তিনি বলেন, প্রয়োজনে ঘরে ঘরে গিয়ে দলীয়ভাবে খোঁজ নিয়ে তালিকা কেন্দ্রে পাঠাতে হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, উন্নয়ন ও ভালোবাসার মধ্য দিয়ে বিএনপির অপপ্রচারের জবাব দেওয়া হবে। আওয়ামী লীগ আরও স্মার্ট হিসেবে নির্বাচনের প্রস্তুতি নেবে। আগামী বছর মেট্রো রেল, পদ্মা সেতু সহ বড় বড় প্রকল্প উদ্বোধনের মাধ্যমে বিএনপির মুখ বন্ধ হবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। সদস্য আগামী বছর কর্ণফুলী টানেল, বাস র্যাপিড ট্রানজিট, এই 4টা প্রকল্প, মেগা প্রকল্প যখন উদ্বোধন হবে, বিএনপি সমালোচনার মুখ জনগণই বন্ধ করে দেবে। বিএনপির 20 দলীয় জোটেও দেখা দিয়েছে ভাঙ্গনের বিষাদ সুর। কাজেই বিএনপি নিজেরাই বিভক্ত হয়ে যাচ্ছে।
এখন শুনছি সম্মেলন না করে কেন্দ্রীয় সম্মেলন করবে, ঘরে বসে কমিটি সম্মেলন নাই এ দলে। গণতন্ত্রে তাদের ঘরেই গণতন্ত্র নেই, তারা দেশে গণতন্ত্র কি করে? বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ, উন্নয়নের জন্য নয় বরং দ্রব্যমূল্যের ভয়াবহ ঊর্ধ্বগতিতে সারা বিশ্বকে তাক লাগিয়েছেন ক্ষমতাসীনরা। যারা এই দাম বাড়াচ্ছে তারা সবাই আওয়ামী লীগের নেতাকর্মী। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব অভিযোগ করেন। তিনি বলেন, সরকারের মদদেই কালোবাজারি সিন্ডিকেট একের পর এক জিনিসপত্রের দাম বাড়িয়ে যাচ্ছে। এর মাধ্যমে লুটপাট করে ক্ষমতাসীনরা বিদেশে টাকার পাহাড় গড়ে তুলেছে। মন্ত্রীদের মালিকানাধীন রাইস মিলের নিয়ন্ত্রণের কারণে চালের দাম বেড়েই চলেছে বলে দাবি করেন রিজভী। তিনি বলেন, নিম্নবিত্ত মধ্যবিত্তরা অসহায় বর্তমান সরকারের কাছে। জনগণের প্রতি এই সরকারের কোনো রকম যে দায় দায়িত্ব আছে সেটি তারা মনে করে না। জনগণের প্রতি তাদের কোনো দয়ামায়া নেই। তাই আজকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। কারণ এই দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে মধ্যস্বত্বভোগীরা যারা লাভবান হচ্ছে তারা সবাই আওয়ামী লীগার বা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সাথে জড়িত। বাজারে সরকারের কোনো নজরদারি নেই, তাদের নজর লুটপাটে। আর নিজেদের হরিলুট, ভয়াবহ দুর্নীতি ইত্যাদি অপকর্ম ঢাকতে বিএনপি ও জিয়া পরিবারের বিরুদ্ধে বুনে চলছেন হাজার হাজার মিথ্যার জাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দিলেও বন্ধ হয়নি গণরুম। আগের মতোই গাদাগাদি করে থাকতে শুরু করেছে শিক্ষার্থীরা। করোনাকালীন স্বাস্থ্য ঝুঁকি জেনেও বাধ্য হয়ে গণরুমে থাকছেন বলে জানান শিক্ষার্থীরা। তবে গণরুমে ভিড় কমাতে বহিরাগত ও অছাত্রদের হল থেকে বের করে দেওয়ার মতো কঠোর অবস্থান নেওয়ার আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 100 থেকে 150 স্কোয়ার ফিটের ছোট্ট রুমের মেঝেতে বিছানো তোষক ও বিছানা, আর তাতেই 20 থেকে 25 জনের বসবাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অতি পরিচিত গণরুম সংস্কৃতির ব্যত্যয় হয়নি করোনাকালেও। সূর্যসেন হলের একটি গণরুমের চিত্র এটি। সকল শিক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়ার একদিনের মধ্যেই অনেকটাই পরিপূর্ণ গণরুম। বিজয় 71 সহ দু একটি হলে গণরুম বন্ধ ঘোষণা হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় সব হলেই গণরুমের আগের সেই চিত্র। বাড়তি ভিড়ে করোনাকালে স্বাস্থ্যবিধি নিয়ে শঙ্কায় শিক্ষার্থীরা। আমরা যে স্বাস্থ্য ঝুঁকির ভিতরে আছি, আর এখানে স্বাস্থ্য বিধি অবশ্যই সেভাবে মানা হবে না। আমরা ক্যাম্পাসে যতটুকু এক্সপেকটেশন নিয়ে আসছি, এই গণরুমে আসার পর থেকে আমরা কিন্তু তার এক্সপেকটেশনে কিছুই পাচ্ছি না। এই যে গণরুমের যে বিষয়টা ছিল, এইটা পুরোপুরি এখনো উঠে যায়নি। এখন হচ্ছে সিট দেওয়ার প্রক্রিয়া চলতেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে প্রতিটি হলেই বসবাস করছে বহিরাগত ও ছাত্রত্ব শেষ হওয়া অনেকেই। তাদের হল ত্যাগের মধ্য দিয়ে আবাসন সংকট অনেকটাই দূর হবে। এ বিষয়ে সব হলের প্রভোস্টদের নতুন নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান উপাচার্য। অনেকেরই ঢাকার তাদের আবাসন সংকট আছে। সে অবস্থায় মানবিক কারণে গণরুমে স্বাস্থ্যবিধি অনুসরণ করে বা সংখ্যা অতীতে যেরকম ছিল সেরকম না রেখে বিভিন্ন হলে প্রভোস্টরা বিভিন্ন ধরনের তাদের হলের নিড অনুযায়ী প্রাধ্যক্ষরা বা আমাদের যে হাউস টিচাররা আছে ওনারা ব্যবস্থা নিয়েছেন। এবং কোনো কোনো হলে গণরুমের যে শিক্ষার্থীদের যে আমরা স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিউরে গণরুমগুলোর বিষয়ে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি যে সেখানেও নিয়ম অনুযায়ী সিট দেওয়া হবে। অধ্যাপক মাকসুদ কামাল জানান, করোনাকালে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি পুষিয়ে নিতে প্রতিটি সেমিস্টারের মেয়াদ 6 মাস থেকে কমিয়ে 4 মাসে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে সিলেবাস সংক্ষিপ্ত করার কোনো পরিকল্পনা নেই। আগামী 17 অক্টোবর থেকে শুরু হচ্ছে বিভিন্ন বিভাগের সশরীরে শিক্ষা কার্যক্রম। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। এদিকে 18 মাস পর খুলেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ক্লাস শুরু হবে 21 অক্টোবর। দীর্ঘদিন পর ক্যাম্পাসে ফিরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসের মুরাদ চত্বরে আবারও ফিরেছে প্রাণ। হই হুল্লোড়ে প্রাণ চাঞ্চল্যে ফিরেছে টিএসসি চত্বর, একাডেমিক ভবন, আবাসিক হল ও লাইব্রেরিতে। স্বাস্থ্যবিধি মেনেই হলে অবস্থান করছে শিক্ষার্থীরা। করোনা পরিস্থিতিতে 2020-এর 17 মার্চ ছুটি ঘোষণা করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে এখনও 30 থেকে 32টি ই কমার্স প্রতিষ্ঠান সিআইডির নজরদারিতে রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন। 100 কোটি টাকা আত্মসাৎ করা 4টি ই কমার্স প্রতিষ্ঠানের 8 জনকে গ্রেফতারের পর সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
MLM সহ বিভিন্ন ব্যবসার আড়ালে যুবক ডেস্টিনির গ্রাহকদের শত কোটি টাকা আত্মসাতের পর সাম্প্রতিক সময়ে আলোচনায় আসে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। তারপর একে একে বেরিয়ে আসতে থাকে Q.com, নিরাপদ, SPC ওয়ার্ল্ড এক্সপ্রেস, রিং আইডি, থলে.com, উইকম.com সহ বেশ কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠানের নাম, যাদের আত্মসাৎ করা টাকার পরিমাণ ছাড়িয়েছে হাজার কোটি। গ্রেফতারও করা হয়েছে অর্ধশতাধিক। তবে এরই মধ্যে দেশ ছেড়ে পালিয়েছেন অনেকে। গোয়েন্দারা বলছেন, অভিযোগ পাওয়া বেশ কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠান নজরদারিতে রয়েছে। তাদের মধ্যে কেউ কেউ আছেন যারা অলরেডি ঠিক হয়ে গেছেন, তারা এখন ঠিক মতো পণ্য দিচ্ছেন। কেউ আছে এখন পণ্য দেওয়া বন্ধ করে দিয়েছেন। এই যে একটা ধরাধরি হচ্ছে, অনেকে বন্ধ করে দিয়েছেন। আসলে তো এটা একটা ক্রিটিক্যাল টাইম। তো আমাদের কাছে একটা শর্ট লিস্ট আছে, তাতে প্রায় 60টি প্রতিষ্ঠানের নাম আছে। তার মধ্যে 30-32টা প্রতিষ্ঠানকে আমরা এখন মনিটর করছি। আমাদের মনিটরিংয়ের বাইরেও 20-25টা প্রতিষ্ঠান আছে। আত্মসাৎ করা কিছু টাকা ফ্রিজ করার দাবি করেন গোয়েন্দারা। প্রায় 100 কোটি টাকার মতো প্রতি মাসেই ইনজেক্ট হয়েছে, ভিতরে গেছে টাকা। আমরা যেটা প্রেডিক্ট করছি যে সেপ্টেম্বর মাসে হাইয়েস্ট অ্যামাউন্ট ছিল, এটা মোর দেন 200 crore। আসলে টাকা ফেরত দেওয়ার সুযোগ আমাদের হাতে কোথাও কিছু নাই। এইটি হয়তো পরবর্তীতে আদালত যদি চিন্তা করে আদালত করতে পারে, গভর্নমেন্ট হয়তো চিন্তা করতে পারে, বাট এটি একেবারেই পুলিশের বিষয় না। এদিকে সেনাবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে 5 জনকে রাজধানী থেকে গ্রেফতার করেছে সিআইডি। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা ও চট্টগ্রামে নভেম্বর থেকে ডিজিটালাইজেশনের মাধ্যমে চ্যানেলের সম্প্রচার শুরু হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। তথ্যমন্ত্রী বলেন, দেশের আইন অনুযায়ী 1 অক্টোবর থেকে বিদেশি চ্যানেলের ক্লিন ফিড সম্প্রচার শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে একটি চক্র বিদেশি চ্যানেলের পক্ষে মাঠে নেমেছে, তবে এ ব্যাপারে সরকার কঠোর অবস্থানে রয়েছে। তিনি বলেন, ক্লিন ফিড পাঠানোর দায়িত্ব চ্যানেলগুলোর ব্রডকাস্টারদের, কিন্তু তারা সেটি পাঠায় না। তথ্যমন্ত্রী জানান, ক্লিন ফিডের পর এবার সরকারের লক্ষ্য ডিজিটালাইজেশন। এটি না হলে সরকারের রাজস্ব ক্ষতি যেমন হচ্ছে, তেমনি চ্যানেল মালিকরাও পে চ্যানেল পরিচালনায় যেতে পারছেন না। ডিজিটালাইজেশন না হওয়ার কারণে যেটি হচ্ছে, সরকার রাজস্ব হারাচ্ছে বছরে প্রায় 2000 কোটি টাকা সরকার, এবং একই সাথে টেলিভিশন চ্যানেলগুলো কোনো চ্যানেল চায় যে তারা পে চ্যানেল হিসেবে আত্মপ্রকাশ করার, সেটিও তারা আত্মপ্রকাশ করতে পারছে না। ডিজিটালাইজেশন না থাকলে সেটি আত্মপ্রকাশ করে কোনো লাভ হবে না। এবং একই সাথে এটির সাথে অন্যান্য যারা সংশ্লিষ্ট, এই সম্প্রচার মাধ্যমের সাথে অন্যান্য যারা সংশ্লিষ্ট, তারাও বঞ্চিত হচ্ছে। এমনকি কেবল অপারেটররাও বঞ্চিত হয় অনেক সময়। মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হলো হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব। তবে করোনা কারণে গত বছরের মতো এবারও মানতে হচ্ছে বাড়তি সতর্কতা ও স্বাস্থ্যবিধি। মহামারী কাটিয়ে পৃথিবী আবারও শান্তিতে ফিরুক, ষষ্ঠীতে এই প্রার্থনা ছিল সনাতন ভক্তদের। উৎসব নির্বিঘ্ন করতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ঢাকের বাদ্য, শঙ্খ আর উলুধ্বনিতে মুখর ঢাকেশ্বরী মন্দির। শুরু হয়ে গেছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব। জাতীয় মন্দিরের বেলতলায় সকাল 9টায় ষষ্ঠাদি কল্পরাম্ব ও বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হয় মহাষষ্ঠী পূজা। ঘট প্রতিস্থাপন, চণ্ডীপাঠ আর ভক্তদের উলুধ্বনিতে আহ্বান জানানো হয় দুর্গতিনাশিনী দেবীকে। মা ষষ্ঠী আজকে দুর্গা রূপে তিনি আশীর্বাদ করেন, এই বন্ধাত্ম মোচন করেন এবং এই সংকটকে থেকে মানুষকে পরিত্রাণ করেন। এই কারণে সংকল্পে ষষ্ঠীর দিনে পূজা দিতে হয়। এই বেলতলায় আমরা তাকে বেল্য ষষ্ঠী মানে ষষ্ঠীর মাধ্যমে প্রথমে কল্পনা করব, তারপরে বোধন করব। অর্থাৎ কিছু বোধন মানে হচ্ছে অধিবাস করব, মানে কিছু মন্ত্র পড়ে, মন্ত্রপাঠ করবো, চণ্ডী পাঠ করে আমরা কল্পনায় আসবো। করোনার কারণে এবারও সীমিত পরিসরে হচ্ছে পূজা উদযাপন। নেই বর্ণাঢ্য কোনো আয়োজন, মানতে হচ্ছে স্বাস্থ্যবিধির 18টি নির্দেশনা। তাতে অবশ্য খুব একটা আক্ষেপ নেই সনাতন ধর্মাবলম্বীদের। তারা প্রার্থনা করেন দেশ ও দশের মঙ্গল কামনায়। আমাদের ষষ্ঠী মার কাছে প্রার্থনা করি আমরা যাতে স্বামী সন্তান সবাইকে নিয়ে খুব ভালো থাকে। আর মার আজকে ষষ্ঠীতে তো আসলেই খুব ভালো লাগছে, বছর ঘুরে আমরা আবার এলাম। মা এমনি সারাদিন বাসায় বসে থাকে, তো ওই জন্য তাকে একটু
ঢাকেশ্বরী মার আর কি দুর্গা মায়ের দর্শন করতে নিয়ে আসছি আর কি। সারা বছরের একটা আকাঙ্ক্ষা থাকে মা দুর্গা পূজা, সবাই আমরা একসঙ্গে মিলিত হব, আনন্দ করব। তরুণ সম্প্রদায়, বাচ্চারা এরা এই পূজার আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে। এইবারটা আমার মনে হয় কিছুটা তারা করার সুযোগ পাবে, যেহেতু করোনাটা একটু কম। এবার আগের বারের তুলনায় একটু বেটার অবস্থানে আছে আমরা। আমাদের মনে হচ্ছে যে আগের বারের থেকে একটু আমরা বোধহয় একটু বেশি আনন্দ করতে পারবো। আমরা সকল পূজা মণ্ডপে নির্দেশনা দিয়েছি যে প্রতিটি পূজা মণ্ডপে এই অতিমারী করোনা থেকে যাতে মুক্তি পায় সেজন্য প্রার্থনা করা হবে। এবার সারা দেশে পূজা উদযাপিত হচ্ছে 32,118টি মণ্ডপে। তার মধ্যে ঢাকা মহানগরীতে রয়েছে 238টি মণ্ডপ। নাঈম হাসান, বাংলা ভিশন, ঢাকা। কক্সবাজারের মেরিন ড্রাইভ সংলগ্ন শুকনাছড়িতে প্রশাসন একাডেমির নামে 700 একর বনভূমির লিজ 3 মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। একই সাথে মন্ত্রিপরিষদ সহ 4 সচিবের বিরুদ্ধে রুল জারি করা হয়েছে। দুপুরে হাইকোর্টের বিচারপতি মুজিবুর রহমান মিয়া এবং বিচারপতি কামরুল হোসেন মোল্লা এই আদেশ দেন। এ বিষয়ে জবাব দিতে রুল জারি হয়েছে মন্ত্রিপরিষদ সচিব, সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব, বন সচিব ও ভূমি সচিবের বিরুদ্ধে। কক্সবাজার নাগরিক ফোরামের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট একে মনিরুজ্জামান কবির লিজ বাতিলে আদালতে রিটটি করেন। তিনি জানান, নানা তথ্য গোপন করে সৈকত শহর কক্সবাজারের 700 একর বনভূমি সম্প্রতি লিজ দেওয়া হয়। নামমাত্র টাকায় এই বিশাল সম্পদ লিজের বিষয়টি নিয়ে কক্সবাজার নাগরিক ফোরাম সহ সচেতন মহল প্রতিবাদ কর্মসূচি পালন করে। পরে হাইকোর্টে একটি রিট করা হয়। শুনানি শেষে আদালত এ আদেশ দেন। দেশে করোনায় গত দিনের চেয়ে মৃত্যু আরও কমেছে, তবে বেড়েছে শনাক্তের সংখ্যা। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় আরও 11 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেলেন 27,699 জন। 23,193টি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছেন 599 জন। মোট শনাক্ত 15,62,958 জন। নতুন 634 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন 15,24,467 জন। শনাক্তের হার 2.58, সুস্থতার হার 97.53 ও মৃত্যুর হার 1.77%। মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগে 7 জন, বরিশালে 2 জন, ময়মনসিংহে 1 জন ও খুলনার 1 জন করে রয়েছেন। চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও রংপুর বিভাগে কোনো মৃত্যু নেই। চট্টগ্রাম আর্মি এভিয়েশন ফরওয়ার্ড বেস উদ্বোধন করেছেন সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। সকালে চট্টগ্রামের পতেঙ্গা শাহ আমানত বিমানবন্দর এলাকায় এই উদ্বোধনের পাশাপাশি দুটি বেল 470 GXI হেলিকপ্টার অন্তর্ভুক্তি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাপ্রধান। এ সময় সেনাবাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান SM শফিউদ্দিন আহমেদ। বক্তব্য রাখেন আর্মি এভিয়েশন গ্রুপ কমান্ডার মেজর জেনারেল আলমগীর হোসেন। দেশের প্রত্যন্ত অঞ্চলে সেনা সদস্যদের সহায়তা দিতে এর আগে গত বছরের 3 মার্চ প্রথম লালমনিরহাটে এই কার্যক্রম উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, যুক্তরাষ্ট্রে তৈরি অত্যাধুনিক প্রযুক্তির এই হেলিকপ্টার নবীন বৈমানিকদের প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 2021 সাল একটা আমি খুবই ক্যান্ডিডলি এবং অনেস্টলি বলছি যে আমাদের এই সমস্ত কিছুর জন্য ধন্যবাদ প্রাপ্তি একজনই, সেটা আমাদের প্রতিরক্ষামন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনারই। তার ব্যক্তিগত আগ্রহ এবং সহযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি এভিয়েশন গ্রুপ আজকে এই পর্যায়ে আসতে পেরেছে। এই সক্ষমতা অর্জনের জন্য, সুযোগ দেওয়ার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অত্যন্ত কৃতজ্ঞ এবং সেনাবাহিনীর সকলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। রাজারবাগের পীর দিল্লুর রহমান ও তার বিভিন্ন প্রতিষ্ঠানের সম্পদের উৎস সম্পর্কে জানাতে দুর্নীতি দমন কমিশন ও অন্যান্য সরকারি সংস্থাকে দেয়া হাইকোর্টের আদেশ বহাল রেখেছে চেম্বার আদালত। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সোমবার রাজারবাগের পীর দিল্লুর রহমানের করা আবেদনে শুনানি করে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান এ আদেশ দেন। এর ফলে দুদক, কাউন্টার টেররিজম ইউনিট, সিআইডির তদন্তে আর বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। রাজারবাগ দরবার শরীফের মুরিদদের গায়েবী মামলার শিকার ভুক্তভোগীরা 16 সেপ্টেম্বর রিট করেন। এর প্রেক্ষিতে তার সম্পদের উৎস তদন্ত করে 30 নভেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে বলে হাইকোর্ট। অভিনেতা, নির্দেশক ও নাট্যকার ইনামুল হক আর নেই। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিকেলে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 78 বছর। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইনামুল হকের জন্ম 1943 সালের 29 মে ফেনী সদর উপজেলার মটবি ইউনিয়নে। তার বাবা ওবায়দুল হক ও মা রাজিয়া খাতুন।
ইনামুল হকের পুরো পরিবারই নাটকের সঙ্গে জড়িয়ে আছেন। তার স্ত্রী লাকি ইনাম নাট্যজগতেরই মানুষ। ফেনী পাইলট হাই স্কুল থেকে এসএসসি, ঢাকার নটরডেম কলেজ থেকে এইচএসসি এবং পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে তিনি বিএসসি ও এমএসসি সম্পন্ন করেন। তিনি দীর্ঘ ৪৩ বছর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। নটরডেম কলেজে পড়ার সময় তিনি প্রথম মঞ্চে অভিনয় করেন। ফাদার গাঙ্গুলির নির্দেশনায় ভাড়াটে চাই নাটকে প্রথম অভিনয় করেন তিনি। ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত নাগরিক নাট্য সম্প্রদায়ের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন ইনামুল হক। ১৯৯৫ সালে তিনি এই দল থেকে বের হয়ে প্রতিষ্ঠা করেন নাগরিক নাট্যাঙ্গন। মৃত্যুর আগ পর্যন্ত দলটির সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন গুণী এই নাট্যজন। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। পেঁয়াজের দাম কমছে না ১ মাসে, জানিয়েছেন বাণিজ্য সচিব। দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার চেষ্টা করছে সরকার, মন্তব্য বাণিজ্য মন্ত্রীর। সুষ্ঠু নির্বাচন দিতে ব্যর্থ নির্বাচন কমিশন, মন্তব্য সাবেক নির্বাচন কমিশনার শাখাওয়াত হোসেনের। বর্তমান কমিশনের মূল সমস্যা মাহবুব তালুকদার নিজেই বলেছেন ওবায়দুল কাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দিলেও বন্ধ হয়নি গণরুম, শিক্ষার্থীরা থাকছে আগের মতো গাদাগাদি করে, কড়াকড়ির আশ্বাস বিশ্ববিদ্যালয় প্রশাসনের। শত কোটি টাকা আত্মসাৎ করা 4 ই-কমার্স প্রতিষ্ঠানের 8 জন গ্রেফতার, আরও 32টি রয়েছে নজরদারিতে, জানিয়েছে সিআইডি। মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শুরু, কঠোর নিরাপত্তা ব্যবস্থা মণ্ডপগুলোতে। প্রিয় দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshi news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshi news। ধন্যবাদ সবাইকে। সাথে থাকুন।